স্বামী বিদেশে রয়েছে ৩ বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলি কিভাবে? কলঙ্কিনী, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজকে ৩ বছর বিদেশে আছে, আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি শিরিন খাতুন রাইমার গালে চড়ের ওপর চড় লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি জবাব দেবে ও? যেই মা মানুষটা তার বুকে ঠাঁই দিয়েছিল, তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজের গর্ভে ধারণ করে রেখেছিস? শিরিন খাতুন রাইমার চুল ধরে কথাগুলো বলল। তুই বল, কোন জিনিসের অভাব রেখেছি আমি? বল, তুই কি সুখী ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? মেহেজাবিন মায়ের হাত ধরে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু শিরিন খাতুন কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, আশ্রিতার পরিচয় না দিয়ে নিজের ছেলের বউ করে ঘরে তুলেছে, সেই মেয়েটা কি করে এমন কাণ্ড করে বসলো ভাবলেই বুকের ভিতর জ্বালা ধরে যাচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে, রাস্তার জিনিস রাস্তাতেই ফেলে আসা শ্রেয়। বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক পথ পায় না। রাইমা শিরিন খাতুনের পাঁজরে ধরে বলল, ও মা, আমি তো অন্যায় করেছি। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। শিরিন খাতুন রাইমাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে ২-৪টে চড় লাগায়। তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে। তোকে মাফ করব কি করে কলঙ্কিনী? আমার ছেলেটা বিদেশে গিয়েছে কার জন্য? আরে হতভাগী, সে তো তোর জন্যই পানি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই এই কি করলি? কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির তানিয়া কাঁপা গলায় বলে উঠল, কাকিমা, আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে রাইমা ভাবির ঘরে ঢুকেছিল। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। শিরিন খাতুন যেন কান পেতে আর কিছু শুনতে চায় না। হাত কাঁপতে কাঁপতে ফোনটা তুলে ছেলে আরিফের কাছে কল দেয়। ওপাশ থেকে আরিফ হাসিমাখা গলায় বলে, মা, তুমি কেমন আছো? তোমার প্রেশার কেমন এখন? ছেলের কণ্ঠস্বর শুনেই শিরিন খাতুন হাউমাউ করে কেঁদে ফেলে। কি বলবে সে? বলবে তোর বউয়ের পেটে অন্যের সন্তান? এই কথা মুখে আনা যায়? মধ্যবিত্ত পরিবারের ছেলে আরিফ উচ্চ মাধ্যমিক দিয়েই আর পড়াশোনা এগোয়নি। বাবার কিছু জমি ছিল, চাষবাসের কাজেই মন বসেছিল। কিন্তু কয়েক বছর পর হঠাৎ মায়ের কাছে নতুন আবদার, বিদেশে যাবে, কাজ করবে, টাকা রোজগার করবে। শিরিন খাতুন অনেকবার বারণ করেছিল, বিদেশে গিয়ে কি করবি? আমাদের জমিজমা তো কম নেই। কিন্তু আরিফ বলেছিল, মা, তুমি জানো না বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত টাকা আয় করা যায়? আমি বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর, তারপর ফিরে এসে বড় ব্যবসা করব। শেষমেশ শিরিন খাতুন রাজি হয়েছিল, তবে শর্ত দিয়েছিল, যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। সেই ভাগ্যেই রাইমার সাথে দেখা। মেয়েটা অনাথ, চোখে মুখে শান্ত ভদ্রতা। শিরিন খাতুন দয়া করে একেবারে নিজের মতো করেই ঘরে তুলে নিয়েছিল। আশ্রিতার পরিচয় নয়, নিজের ছেলের বউ। রাইমাও যেন সত্যি সত্যি এই বাড়ির শ্বাস প্রশ্বাস হয়ে উঠেছিল। তাই আজকের দৃশ্যটা আরও অসহ্য। ফোনে কান পেতে শিরিন খাতুন শুধু কাঁদছে, আর আরিফ বারবার বলছে, মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাড়িতে কে নেই আমাকে বলো। বাবা ঠিক আছে তো? মেহেজাবিন ঠিক আছে তো? শিরিন খাতুন আঁচল দিয়ে মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ অসহায় কণ্ঠে বলে ওঠে, বাবারে, আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। আরিফ অবাক, কোন বিপদ মা? আমি তো নিজের ইচ্ছাতেই এসেছি, আমি ভালো আছি। তুমি কিসে কি বলছো? শিরিন খাতুন যেন ভেতর থেকে ভেঙে পড়ল। তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি, কাল নাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছে। আরিফ থমকে গেল। মা, তুমি কি বলছো? চোখ বন্ধ করে শিরিন খাতুন এক নিঃশ্বাসে বলে ফেলল, তোর বউ রাইমা, তার পেটে এখন অন্যের বাচ্চা। ওপাশ থেকে কোনো শব্দ আসে না, একটা দীর্ঘ ভয়ঙ্কর নীরবতা। তারপর আরিফ গলা ভার করে বলে, মা, তুমি নিশ্চিত? শিরিন খাতুন জবাব দেওয়ার আগেই মাথা ঘুরে যায়, ফোন হাত থেকে পড়ে যায়, দম বন্ধ হয়ে আসে, চোখের সামনে অন্ধকার। তিনি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। রাইমা ছুটে এসে মাথা কোলে তোলে। মা, মা, কি হয়েছে? তুমি আমাকে যা ইচ্ছা বলো, আমাকে মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কিন্তু মেহেজাবিন রাইমাকে ধাক্কা দিয়ে মায়ের মাথা নিজের কোলে নিয়ে বলে, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস, সব কিছু ভেঙে দিলে। তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে। রাইমা ফুপিয়ে কাঁদে। মেহেজাবিন, আমার কথাটা একটু শোনো। না,
মেহজাবিনের চোখ লাল। আমার মা যদি মরেও যায় তবুও তোমার হাতে স্পর্শ পেতে দেব না। তোমার মতো একজন কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে থাকা সম্ভব না। বের হয়ে যাও। রাইমার বুকের ভেতর যেন পাথর পড়ে। সে জানে এখন কথা বললেও কেউ বিশ্বাস করবে না। কেঁপে কেঁপে উঠে দাঁড়ায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, রাইমা ফিসফিস করে বলে। তোমরা ঠিকই বলেছ, আমার মতো একজনকে নিয়ে এক ছাদের নিচে থাকা যায় না। আমি আর ফিরব না। মেহজাবিন রাগের মাথায় রাইমার গালে এক চড় বসিয়ে দেয়। রাইমা একটুও অবাক হয় না, মনে হয় এটাই তার প্রাপ্য। প্রতিবেশী দু একজন এসে শিরিন খাতুনকে খাটে শুইয়ে দেয়। ঘরের বাতাস ভারী হয়ে আসে। রাইমা এক কোণে বসে শূন্য চোখে তাকিয়ে থাকে। চোখ দুটো যেন ঝর্ণা ধারার মতো, থামার নামই নেই। আজ এই বাড়িতেই তার শেষ দিন, ভাবতেই বুক মোচড় দেয়। যে মানুষটা তাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, সেই মানুষটাই আজ ছিছি বলে বিদায় করছে। কিছুক্ষণ পর সে কাপা হাতে নিজের কাপড় চোপড় গুছিয়ে একটা ব্যাগে ঢোকায়। দরজার কাছে এসে শেষবারের মতো ফিরে তাকায়। একটু আগে যে ঘরটা তার স্বর্গ ছিল, এখন সেই ঘরই তাকে তাড়িয়ে দিচ্ছে। রাইমা খাটের পাশে গিয়ে নিচু গলায় বলে, মা, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। মেহজাবিন, মাকে ভালো করে দেখে রেখো। মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি সময়ের সাথে সাথে মিলিয়ে গেছি। মেহজাবিন কোনো কথা বলে না। রাইমার খুব ইচ্ছে হয় একবার মায়ের কপালে হাত বুলিয়ে দেবে, কিন্তু মেহজাবিন ঠান্ডা গলায় বলে ওঠে, না রাইমা, শেষবারও না। রাইমা কেঁপে ওঠে, চোখ মুছে দরজার দিকে পা বাড়ায়। বাড়ির উঠোন পেরিয়ে রাস্তায় নামতেই মনে হয় এই শহর, এই আকাশ সবই আজ তাকে অচেনা করে দিয়েছে। হাতে একটা ব্যাগ, তার ভেতর কয়েকটা পোশাক, আর বুকের ভেতর এক পাহাড় সমান ভয়। সন্ধ্যের দিকে সে মেন রোডের ধার দিয়ে হেঁটেই চলেছে। দেহ দুর্বল, মাথা ঘুরে আসে বারবার, তবুও সে হাঁটে, কারণ থামলে ভাবনারা গিলে ফেলবে। আমি কোথায় যাব, কার কাছে? মনের ভেতর প্রশ্নের পর প্রশ্ন। কিছুক্ষণ পর একটা গাড়ি পাশ কাটিয়ে থেমে যায়। ভেতর থেকে একজন লোক জানালা নামিয়ে বলে, আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? রাইমা ভয়ে এক কদম পিছিয়ে যায়, গলায় শুকনো স্বর, না, আমি ঠিক আছি। কিন্তু গাড়িটা তখনও থেমে আছে। রাইমার বুকের ভিতর ধুকপুকানি বাড়ে। চারদিকটা অন্ধকার হয়ে আসছে, রাস্তার লোকজনও কমে গেছে। লোকটা আবার বলে, আপু, আপনি একা এই সময়? আপনার শরীরও ভালো লাগছে না মনে হচ্ছে, আমরা একটু এগিয়ে দিয়ে আসি? রাইমা ব্যাগটা বুকের কাছে চেপে ধরে, চোখে ভয় আর পেটের ভেতর অনাগত জীবনের স্পন্দন। সে বুঝতে পারে না এটা সত্যিই সাহায্য নাকি নতুন কোনো বিপদের দরজা। রাইমা শুধু একবার আকাশের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে বলে ওঠে। রাইমার গলা কাঁপছিল, তবুও সে নিজেকে শক্ত করে বলল, আমি ঠিক আছি। লোকটা আর জোর করল না, গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, কিন্তু রাইমার বুকের ধুকপুকানি থামল না। অন্ধকার রাস্তার পাশে দাঁড়িয়ে সে বুঝতে পারছিল এই রাতটা তার জীবনের সবচেয়ে লম্বা রাত হতে চলেছে। কিছু দূর হেঁটে যাবার পর মাথা ঘুরে এলো, পা দুটো যেন আর শরীরের কথা শুনছে না। সে রাস্তার ধারে বসে পড়ল, পেটের ভেতর হাত রেখে ফিসফিস করে বলল, ভয় পাস না, আমি আছি। নিজের কথায় নিজেই সাহস নিল। ঠিক তখনই পাশ কাটিয়ে যাওয়া কয়েকজন যুবকের হাসির শব্দ কানে এলো। তাদের দৃষ্টিটা অস্বস্তিকর। রাইমা উঠে পড়ল, গতি বাড়ালো, কিন্তু কয়েক পা যেতেই বুঝতে পারল ওরা পিছনেই আছে। বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ একটি গাড়ি সামনে এসে থামল। দরজা খুলে একজন নামল, অন্যরাও ঘিরে ধরল। রাইমা কিছু বোঝার আগেই পরিস্থিতি বদলে গেল। সে চিৎকার করতে চেয়েছিল, কিন্তু আশেপাশে লোকজন ছিল না। ভয়ে গলা শুকিয়ে গেল। ইশারায়, কথায় সব মিলিয়ে একটা ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির জাল তৈরি হলো। রাইমা বারবার বলল, আমাকে ছেড়ে দিন, কিন্তু শব্দগুলো যেন বাতাসে মিলিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হট্টগোল, সাইরেনের শব্দ, পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। পরিস্থিতি মুহূর্তে পাল্টে গেল। রাইমা হাঁটু গেড়ে বসে পড়ল, চোখে পানি, গলায় কাঁপুনি। একজন নারী পুলিশ এগিয়ে এসে কাঁধে হাত রাখল। রাইমা সেই স্পর্শে যেন একটু বাঁচল। কিন্তু রাতের ধাক্কাটা এখানেই শেষ হলো না। থানায় নেবার পর কথার মারপ্যাচ, অভিযোগ প্রত্যাভিযোগ সবকিছু মিলিয়ে রাইমার মাথা ঘুরে যাচ্ছিল। সে বারবার বলছিল, আমার কোনো দোষ নেই, কিন্তু সবাই যেন প্রস্তুত ছিল অন্য গল্প শুনতে। কিছু লোকের মুখে তাচ্ছিল্য, কিছু চোখে সন্দেহ। ভোরের দিকে এক নারী অফিসার, ইন্সপেক্টর সাবিনা, নীরবে সব শুনছিলেন। রাইমার কথার ফাঁকে ফাঁকে প্রশ্ন করছিলেন, নোট নিচ্ছিলেন। ভিড় কমে গেলে তিনি শান্ত গলায় বললেন, ভয় পেও না, আমি যাচাই করব। সেই একটুখানি আশ্বাসে রাইমার চোখ ভিজে উঠল। পরদিন সকালে তদন্তের সূত্রটা ধীরে ধীরে সামনে এলো।
রাতের ঘটনা সাজানো ছিল ভুলভাবে। ইন্সপেক্টর সাবিনা কঠোর হয়ে উঠলেন। ভুল অভিযোগগুলো খসে পড়তে লাগল। রাইমা বুঝতে পারল এখনও কেউ তার পাশে আছে। কিন্তু ক্ষতিটা হয়ে গেছে। বাইরে মিডিয়ার ভিড়, ভেতরে কানাঘুষা। রাইমার নামটা আবারও কলঙ্কের সাথে জড়িয়ে গেল। সে জানে সত্য প্রমাণ হলেও দাগটা সহজে মুছবে না। তবু ইন্সপেক্টর সাবিনা সিদ্ধান্ত নিলেন রাইমাকে নিরাপদ আশ্রয় দিতে হবে। সন্ধ্যায় সাবিনার বাড়িতে পৌঁছালো তারা। ছোট্ট পরিষ্কার একটি ঘর, রাইমার জন্য আলাদা বিছানা। সাবিনা বললেন, এখানে নিশ্চিন্তে থাকবে, নিজের আর সন্তানের খেয়াল রাখবে। এই কথাগুলো রাইমার বুকের ভেতর একটু আলো জ্বালালো। রাতে ঘুম আসছিল না। রাইমা ছাদের দিকে তাকিয়ে ভাবছিল কত দ্রুত সব বদলে যায়। এই কদিনে সে কতবার ভেঙেছে, আবার উঠেছে। পেটের ভেতর নড়াচড়া টের পেয়ে সে হেসে ফেলল। তুই শক্ত, ফিসফিস করল সে। ঠিক তখন পাশের ঘর থেকে সাবিনার ফোনালাপের মৃদু শব্দ কানে এলো। দরজাটা আধ খোলা। রাইমা থামল। নামটা শুনে বুকটা কেঁপে উঠল। আরিফ। সাবিনার গলা চাপা কিন্তু স্পষ্ট। সবকিছু ঠিক পথে আনছি, এমন কিছু কথা। রাইমা ধাক্কা খেল। আরিফ? তাহলে সে বেঁচে আছে নাকি নামের মিল? মাথার ভেতর হাজার প্রশ্ন। সে ধীরে নিজের ঘরে ফিরে এলো। কাঁথা টেনে নিল। চোখ বুজেও ঘুম এলো না। খুশি আর রাগ একসাথে জমে রইল। পরদিন সকালে সাবিনা তাজে গেলেন। রাইমা একা। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। নতুন দিনের আলো, কিন্তু মনে অস্থিরতা। সে সিদ্ধান্ত নিল কিছু লোকানো থাকলে সত্যটা জানতে হবে। দিন গড়ালো। বিকেলে সাবিনা ফিরে এসে বললেন, তুমি দুর্বল, বেশি ভাববে না। রাইমা মাথা নাড়ল, কিন্তু রাত নামতেই তার ভেতরের প্রশ্নগুলো জেগে উঠল। ঘরের ভেতর হঠাৎ শব্দ। সাবিনার ঘরের দরজা খুলল। রাইমা আড়াল থেকে দেখল একজন লোক ঢুকছে। আলো কম, কিন্তু চেহারার রেখা চেনা। বুকের ভেতর ঝড় উঠল। সে কি আরিফ? রাইমা পিছিয়ে এলো। হাত পা ঠান্ডা। যদি সত্যিই আরিফ হয়, তাহলে এতদিন কেন চুপ? কেন এই নাটক? সে সিদ্ধান্ত নিল আর পালাবে না, সত্যের মুখোমুখি হবে। রাত গভীর হল। বাড়ি নিস্তব্ধ। রাইমা দরজার কাছে দাঁড়িয়ে শ্বাস নিল। এক পা এগোলো। আজ উত্তর চাইবেই, যাই হোক না কেন। রাইমা দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিঃশ্বাস নিল। বুকের ভেতরটা কাঁপছে, তবুও পা দুটো পিছিয়ে নিল না। এতদিন পালিয়েছে, আজ আর না। সে ধীরে ধীরে এগিয়ে সাবিনার ঘরের দরজার কাছে গেল। ভেতর থেকে চাপা গলায় কথা ভেসে আসছে। সব ঠিকঠাক চলছে। হ্যাঁ, ও কিছুই বুঝতে পারেনি এখনো। এই কণ্ঠস্বর ভুল হওয়ার নয়। রাইমার বুকের ভেতর ভপ করে উঠল। এটা আরিফ, যাকে সে মৃত ভেবেছে, যাকে হারিয়ে শোকের সাগরে ডুবেছিল। সে এখানেই আছে, জীবিত। রাইমা আর লুকিয়ে থাকল না। দরজায় হালকা ধাক্কা দিল। ভেতরের কথা হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর দরজা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রাইমার চোখ ঝাপসা হয়ে এলো। একই মুখ, একই চোখ, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত কঠোরতা। আরিফ? রাইমার গলা ভেঙে গেল। আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুমি জেগে আছো? কথাটা এমন যেন কিছুই হয়নি, যেন 3 বছর, অপবাদ, কান্না সবই তুচ্ছ। রাইমা আর নিজেকে ধরে রাখতে পারল না। তুমি বেঁচে আছো, তবু আমাকে বলনি কেন? আমি কত কিছু সহ্য করেছি জানো? আরিফ চোখ সরিয়ে নিল। সাবিনা পাশে দাঁড়িয়ে দৃঢ় গলায় বললেন, রাইমা, এখন উত্তেজিত হয়েও না। তোমার শরীর না। রাইমা থামিয়ে দিল। আজ সব জানতে চাই। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। সব বলা সহজ না। আমার জন্যও সহজ ছিল না। তোমার জন্য আমাকে কলঙ্কিনী হতে হয়েছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সাবিনা দরজাটা বন্ধ করে দিলেন। আরিফ বসে পড়ল। আমি বিদেশে যাইনি। আমাকে একটা গোপন কাজে নেওয়া হয়েছিল। নিজের পরিচয় লুকাতে হয়েছে, এমনকি মৃত্যুর নাটকও। আর আমি? রাইমার চোখে আগুন। আমি কি ছিলাম তোমার কাছে? শুধু একটা মোড়ক। আরিফ মাথা নিচু করল। আমি জানতাম না সবকিছু এত দূর যাবে।
রাইমা হেসে ফেলল, তীব্র কষ্টের হাসি। তুমি জানো না আমি কিভাবে বাড়ি থেকে বের হয়েছি, কিভাবে রাস্তায় দাঁড়িয়ে ভয় পেয়েছি, আমার পেটের এই বাচ্চাটার কি হবে ভেবে কত রাত জেগেছি। সাবিনা নরম গলায় বললেন, আরিফ, তোমার ভুলটা স্বীকার করা উচিত। আরিফ উঠে দাঁড়াল। আমি ঠিক করতে চাই। এখন? এতদিন পরে? আরিফ এগোতে চাইলে রাইমা এক পা পিছিয়ে গেল। সেই দূরত্বটা যেন অনেক বড়। আমি এখন তোমাকে চিনতে পারছি না, তুমি ভালো না খারাপ বুঝতে পারছি না। রাতটা নিস্তব্ধতায় কেটে গেল। কেউ কারো দিকে তাকাতে পারল না। ভোরের আলোয় রাইমা জানালার ধারে দাঁড়িয়েছিল। বাইরে পাখির ডাক, কিন্তু ভেতরে ঝড়। সকালবেলা সাবিনা অফিসে যাওয়ার প্রস্তুতি নিলেন। যাওয়ার আগে বললেন, রাইমা, আজ তুমি বিশ্রাম নেবে, সিদ্ধান্ত নেওয়ার তাড়া নেই। আরিফ বাইরে গেল। রাইমা একা রইল। একা থাকতেই ভাবনাগুলো হুড়মুড় করে ভেঙে পড়ল। সে কি আবার বিশ্বাস করবে, নাকি এই বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় ভুল? বিকেলে আরিফ ফিরে এলো, হাতে ফল আর ওষুধ, যত্নের ভান। রাইমা কিছু বলল না, চুপচাপ বসে থাকল। সেই চুপচাপ থাকা আরিফকে অস্বস্তিতে ফেলল। কিছু বলছো না কেন? কিছু বললে কি কিছু বদলাবে? রাইমা জিজ্ঞাসা করল। আরিফ উত্তর খুঁজে পেল না। রাত নামল, আবার সেই নীরবতা। হঠাৎ রাইমার মাথা ঘুরে উঠল। সে বাথরুমে যেতে গিয়ে হোঁচট খেল। আরিফ ছুটে এসে ধরল। ছাড়ো, রাইমা বলল, কিন্তু শরীর সায় দিল না। আরিফ তাকে বিছানায় শুইয়ে দিল, কপালে হাত রাখল। জ্বর নেই? এই পরিচিত স্পর্শে রাইমার চোখ ভিজে উঠল। কতদিন এই স্পর্শ চেয়েছিল সে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল এই হাতই তাকে অন্ধকারে রেখে গিয়েছিল। আমি তোমাকে ঘৃণা করতে চাই, রাইমা ফিসফিস করে বলল। আমি জানি, আরিফ বলল, তবুও আমি থাকব। রাইমা চোখ বন্ধ করল। ঘুম এলো, কিন্তু শান্তি এলো না। তার মনে একটাই প্রশ্ন ঘুরতে লাগল, এই মানুষটাকে নিয়ে কি সে ও তার সন্তান নিরাপদ? বাইরে চাঁদ উঠেছে। আলো আধারির মাঝে রাইমার ভবিষ্যৎও ঠিক তেমনই অনিশ্চিত। চাঁদের আলো জানালার ফাঁক গলে ঘরের মেঝেতে পড়ছে। রাইমা চোখ বন্ধ করেও ঘুমোতে পারছিল না। বুকের ভেতর একটা চাপা আতঙ্ক, যেন একটু পরেই কিছু ভেঙে পড়বে। পাশের চেয়ারে বসে আরিফ নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। এই তাকানোটা একসময় ছিল ভরসার, এখন তা অস্বস্তির। তুমি ঘুমাও, আরিফ ধীরে বলল। রাইমা চোখ না খুলেই উত্তর দিল, ঘুম আসে না। কথাটা ছোট, কিন্তু ভেতরে জমে থাকা কষ্টের ভারে ভারী। আরিফ আর কিছু বলল না, জানত এখন কথা বললে আরও দূরত্ব বাড়বে। ভোরের দিকে রাইমার একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ দরজার শব্দে চমকে উঠল। সাবিনা ঘরে ঢুকলেন, মুখে চাপা ক্লান্তি, চোখে সতর্কতা। রাইমা, আজ তোমাকে একা থাকতে হবে, তিনি বললেন। আমার অফিসে একটু ঝামেলা হয়েছে। রাইমা উঠে বসল। সব ঠিক তো? সাবিনা এক মুহূর্ত থামলেন। সব ঠিক থাকবে। আরিফও প্রস্তুত হচ্ছিল বেরোতে। যাওয়ার সময় সাবিনা তাকে একপাশে টেনে নিলেন। নিচু গলায় কি যেন বললেন। রাইমা শব্দগুলো ধরতে পারল না, কিন্তু দুজনের চোখে যে উদ্বেগ দেখল তাতে বুকের ভেতর শিরশির করে উঠল। দুজন বেরিয়ে গেলে বাড়িটা হঠাৎ খুব বড়, খুব ফাঁকা মনে হলো। রাইমা জানালার ধারে দাঁড়িয়ে রাস্তায় তাকালো। মানুষজন চলেছে, জীবন চলছে, শুধু তার জীবনের ছন্দটাই যেন ভেঙে গেছে। বেলা বাড়তেই মাথা ঝিমঝিম করতে লাগল। সে রান্নাঘরে গিয়ে পানি খেল। হঠাৎ আলমারির কোণায় একটা চাবির ঝনঝন শব্দ কানে এলো। থেমে গেল সে। শব্দটা যেন ভেতর থেকেই এসেছে। কৌতূহল আর সন্দেহ একসাথে জেগে উঠল। ঘরের ভেতরের ছোট স্টোররুমটা সে আগে খেয়াল করেনি। দরজায় তালা ছিল, কিন্তু আজ তালাটা আধ খোলা। বুকের ভেতর ধুকপুকানি বাড়ল। আমি কি এটা খুলব? নিজেকে প্রশ্ন করল। মনের ভেতর আরেকটা কণ্ঠ বলল, সত্য জানতে হলে ঝুঁকি নিতেই হবে। ধীরে দরজাটা খুলল। ভেতরে কয়েকটা বাক্স, ফাইল, একটা পুরনো ব্যাগ। বাতাসে ধুলো। সে একটা বাক্স খুলল। ভেতরে কাগজপত্র, কিছু ছবি। ছবিগুলোতে আরিফ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মানুষের সাথে, কিছু লোকের মুখ ঢাকা। রাইমার হাত কেঁপে উঠল। আরেকটা ফাইলে অডিও ডিভাইস। প্লে বাটনে চাপ দিতেই ভেসে এলো আরিফের গলা, কঠিন হিসেবি। কথাগুলো পুরো পরিষ্কার নয়, কিন্তু বোঝা যায় টাকার হিসেব, চালান, ডেলিভারি, রুট, এসব শব্দ। রাইমার মাথা ঘুরে উঠল। সে দ্রুত বন্ধ করে দিল। আমি কি দেখছি? নিজেকে জিজ্ঞেস করল। এতদিন যে মানুষটাকে সে বিশ্বাস করেছে, তার আরেকটা মুখ কি এতটাই অচেনা? হঠাৎ বাইরে গাড়ির শব্দ। রাইমা তাড়াঘুড়ি করে সব আগের মতো রেখে দরজা বন্ধ করল। বুকের ভেতর ঢাক ঢাক। সাবিনা ফিরে এসেছেন।
রাইমা স্বাভাবিক থাকার চেষ্টা করল। সাবিনা ঘরে ঢুকেই রাইমার মুখের দিকে তাকালেন। তুমি ভালো আছো? হ্যাঁ, রাইমা বলল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা ছিল না। সাবিনা যেন কিছু বুঝলেন, চুপচাপ বসে পড়লেন। রাইমা কিছু জানতে চাইলে সরাসরি জিজ্ঞেস করবে, নিজের মতো করে ভাববে না। রাইমা ঠোঁট কামড়ালো, বলবে নাকি চুপ থাকবে? সন্ধ্যের দিকে আরিফ ফিরল, মুখে ক্লান্তি, চোখে তাড়াহুড়া। রাইমাকে দেখে হালকা হাসল। আজ কেমন আছো? রাইমা তার দিকে তাকিয়ে রইল। এই চোখে কি সত্য লুকানো যায়? রাতের খাবারের সময় কেউ তেমন কথা বলল না। নীরবতা যেন টেবিলের ওপর বসে আছে। খাবার শেষে আরিফ উঠতে নিলে রাইমা হঠাৎ বলল, ওই স্টোররুমে কি আছে? প্রশ্নটা আচমকা। আরিফ থমকে গেল। 1 সেকেন্ডের জন্য তার চোখে যে ছায়া পড়ল, রাইমা সেটা মিস করল না। কেন? আরিফ পাল্টা প্রশ্ন করল। জানতে ইচ্ছে হলো, রাইমা শান্ত গলায় বলল। আরিফ একটু হেসে বলল, পুরনো জিনিস, অফিসের কাগজ। রাইমা আর কিছু বলল না, কিন্তু ভেতরে নিশ্চয় নিল আর অন্ধকারে থাকবে না। রাত গভীর হলে সবাই যার যার ঘরে গেল। রাইমা বিছানায় শুয়ে পেটের ওপর হাত রাখল। তুই আমাকে শক্তি দিস, ফিসফিস করল সে। যাই হোক, আমি সত্য জানব। বাইরে বাতাস বইছে, দূরে কোথাও কুকুরের ডাক। এই শহর যেমন নিস্তব্ধ, রাইমার ভেতরের যুদ্ধ ততটাই তীব্র। সে জানে আগামী দিনগুলো আর সহজ হবে না। সত্যের দরজায় সে হাত রেখেছে, দরজা খুললেই হয়তো ঝড় আসবে। রাতের অন্ধকারে রাইমার ঘুম ভাঙল হঠাৎ। বুকের ভেতরটা ভারী লাগছে। পেটের ভেতর হালকা নড়াচড়া টের পেয়ে সে একটু শান্ত হলো। জানালার বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি নামছে। টুপটাপ শব্দে ছাদের টিন কাঁপছে। এই শব্দটা তাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, যখন আশ্রমের ছাদে বৃষ্টি পড়ত আর সে মনে মনে স্বপ্ন আঁকত। আজ স্বপ্ন নেই, আছে শুধু সতর্কতা। সে উঠে বসল। মাথার ভেতর সারাক্ষণ ঘুরছে সেই স্টোর রুম, বাক্স, অডিও। আরিফ কি সত্যি যা বলেছে সেটাই, নাকি তার জীবনটা আবারও সাজানো মিথ্যার ভেতর আটকে আছে? হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ। দরজার ফাঁক দিয়ে আলো ঢুকছে। রাইমা নিঃশব্দে উঠে দরজার কাছে গেল। কান পেতে শুনল সাবিনার গলা, চাপা, দ্রুত। এভাবে চলতে থাকলে ঝুঁকি বাড়ছে। হ্যাঁ, আমি জানি, কিন্তু ও এখনো পুরোটা জানে না। আরেকটা কণ্ঠ, আরিফ। আর সময় নেই, আজই সিদ্ধান্ত নিতে হবে। রাইমার বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। আজই? কি সিদ্ধান্ত? সে পিছিয়ে এলো, বিছানায় বসে পড়ল। হাত কাঁপছে। মনে পড়ল সাবিনার কথা, নিজের মতো করে ভাববে না। কিন্তু কথা যখন নিজের জীবন আর সন্তানের নিরাপত্তা নিয়ে, তখন ভাবা ছাড়া উপায় কি? ভোরের দিকে বৃষ্টি থামল। রাইমা চোখে ঘুম নিয়ে উঠল। রান্নাঘরে গিয়ে পানি খেল। সাবিনা টেবিলে বসে ফাইল দেখছেন, মুখে ক্লান্তি, চোখে দৃঢ়তা। রাইমা, সাবিনা বললেন, আজ তোমাকে একটা জায়গায় যেতে হবে। কোথায়? হাসপাতালে, রুটিন চেকআপ। আরিফ তখনই ঢুকল। আমি নিয়ে যাব, সে বলল। রাইমা তাকালো, কিছু বলল না। গাড়িতে উঠেই তার অস্বস্তি বাড়ল। শহরের রাস্তা পেরিয়ে তারা এক নিরিবিলি এলাকায় ঢুকল। হাসপাতালের নাম ফলক দেখা গেল। ভিতরে ঢুকতেই সাদা আলো, ওষুধের গন্ধ। ডাক্তার আলাদা করে রাইমাকে পরীক্ষা করলেন। রিপোর্ট ভালো। চিন্তা কম করতে হবে, ডাক্তার বললেন। স্ট্রেস বেবির জন্য ভালো না। রাইমা মাথা নাড়ল। স্ট্রেস কমাবে কি করে? হাসপাতাল থেকে বেরোনোর সময় করিডোরে এক লোকের সাথে চোখাচোখি হলো। লোকটা মুহূর্তেই মুখ ঘুরিয়ে নিল, কিন্তু সেই 1 সেকেন্ডেই রাইমার মনে হলো এই লোকটাকে সে আগে কোথাও দেখেছে। মাথায় ঝাঁকুনি খেল। স্টোর রুমের ছবির কথা মনে পড়ল। সে আরিফের হাত ধরে থামালো। ও লোকটা কে? আরিফ ঘুরে তাকালো। কোন লোক? ওই কালো জ্যাকেট। আরিফ কাঁধ ঝাঁকালো। এখানে অনেক মানুষ। রাইমা চুপ করে গেল, কিন্তু সন্দেহটা আরও গাঢ় হলো। ফিরতি পথে আরিফ ফোন পেল। গাড়ি একপাশে থামিয়ে কথা বলতে লাগল। রাইমা শুনতে পেল, ডেলিভারি আজ রাতেই, রুট বদলাও। সে চোখ বন্ধ করল। আর কিছু শুনতে চায় না, তবু কান থামছে না। বাড়িতে ফিরে সাবিনা অপেক্ষা করছিলেন, মুখে কঠোরতা। আজ রাতেই এখানে থাকা নিরাপদ না, তিনি বললেন। রাইমা, তোমাকে অন্য জায়গায় সরাতে হবে। রাইমা অবাক, কেন? সাবিনা সরাসরি চোখে চোখ রাখলেন। কারণ তুমি এখন শুধু একজন নারী নও, তুমি সাক্ষী। এই শব্দটা, সাক্ষী, রাইমার মাথায় আঘাত করল। কিসের সাক্ষী? সাবিনা থামলেন, যেন ভেতরে যুদ্ধ চলছে। তারপর ধীরে বললেন, সবটা এখন বলা যাবে না, কিন্তু তুমি যা দেখেছ ওটা বড় কিছুর অংশ। রাইমা বুঝে গেল স্টোর রুমের দরজাটা সে খুলে ফেলেছে, আর তার পরিণতি আছে। রাত নামতেই তাড়াহুড়ো শুরু হলো। একটা ছোট ব্যাগে রাইমার প্রয়োজনীয় জিনিস ভরা হলো। সাবিনা বললেন, আমি সামনে যাচ্ছি, আরিফ গাড়ি আনছে।
রাইমা জিজ্ঞেস করল, আর আপনি? আমি আসব। বাড়ি ছাড়ার সময় রাইমা শেষবারের মতো চারদিকে তাকালো। এই ছাদের নিচে সে আশ্রয় পেয়েছিল, আবার ভয়ের বীজও বুনেছে। গাড়িতে বসতেই দূরে সাইরেনের ক্ষীণ শব্দ ভেসে এলো। আরিফ দ্রুত গাড়ি চালালো। রাস্তা বদলালো, আলো কমে গেল, শহরের চেনা মুখগুলো অচেনা হয়ে উঠল। হঠাৎ পেছনে হেডলাইট, আরেকটা গাড়ি খুব কাছাকাছি। আরিফের কপালে ঘাম। চিন্তা করো না, সে বলল। রাইমা পেটের ওপর হাত রেখে ফিসফিস করল, তুই শক্ত থাক। গাড়ির গতি বাড়ল, মোড় নিল, পেছনের গাড়িটা তখনও আছে। এই তারা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? রাইমার মনে একটাই কথা ঘুরছে, সে যদি সত্যিই সাক্ষী হয় তাহলে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা কি হবে না? বাইরের অন্ধকারের মতোই তার ভবিষ্যৎও ঘন হয়ে আসছে। আর এই রাতেই হয়তো সব বদলে যাবে। গাড়ির ভেতর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল রাইমার। পেছনের হেডলাইটটা যেন চোখে আগুন ঢেলে দিচ্ছে। আরিফ স্টিয়ারিং শক্ত করে ধরে আছে, চোয়াল শক্ত, একবারও পেছনে তাকাচ্ছে না। ওরা আমাদের ফলো করছে? রাইমা কাপা গলায় জিজ্ঞেস করল। আরিফ উত্তর দিল না। এই নীরবতায় রাইমাকে আরও ভয় পাইয়ে দিল। গাড়ি হঠাৎ একটা সরু রাস্তায় ঢুকে পড়ল। চারপাশে গাছপালা, আলো কম। পেছনের গাড়িটাও ঢুকে পড়ল। আরিফ গালাগালি করে গতি বাড়াল। রাইমা পেটের ওপর হাত রেখে চোখ বন্ধ করল। আল্লাহ, আমার বাচ্চাটাকে বাঁচাও, ফিসফিস করল। হঠাৎ সামনে একটা ব্যারিকেড। আরিফ ব্রেক কষল, গাড়ি কেঁপে উঠল। পেছনের গাড়িটা থামল কয়েক হাত দূরে। দরজা খুলে দুজন নামল, মুখ ঢাকা। নামো, একজন কঠিন গলায় বলল। রাইমার বুকের ভেতর সবকিছু ভেঙে পড়ল। এই মুখগুলো সে চিনেছে, হাসপাতালে দেখা লোকটার মতোই। আরিফ ধীরে দরজা খুলল। ও গর্ভবতী, সে বলল। ওকে যেতে দাও। একজন ঠান্ডা হাসল। আমাদের সমস্যা ওর সাথে না, সমস্যা তোর সাথে। কথা শেষ হতেই পেছন থেকে সাইরেনের শব্দ। লাল নীল আলো অন্ধকার কেটে ফেলল। পুলিশ, কেউ চেঁচিয়ে উঠল। মুহূর্তের মধ্যে দৃশ্য পাল্টে গেল। মুখ ঢাকা লোকগুলো দৌড় দিল। আরিফ দাঁড়িয়ে রইল। পুলিশ গাড়ি এসে থামল। সামনে থেকে সাবিনা নামলেন, চোখে রাগ, মুখে দৃঢ়তা। আরিফ, তোমার খালা শেষ, সাবিনা বললেন। রাইমা হতভম্ব। আপনি এখানে? সাবিনা এক মুহূর্তের জন্য রাইমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে দয়া আছে, আবার কষ্টও। তুমি ঠিকই বুঝেছিলে, তুমি সাক্ষী। আরিফ চুপ করে আছে, হাত দুটো ধীরে ধীরে নামিয়ে দিল। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, সে রাইমার দিকে তাকিয়ে বলল। রাইমার চোখে পানি জমে উঠল। মিথ্যা দিয়ে কাউকে বাঁচানো যায় না আরিফ। সাবিনা ইশারা করতেই পুলিশ আরিফকে ঘিরে ধরল। হাতকড়া পরানো হলো। অস্ত্র, অবৈধ চালান, তথ্য পাচার, সব প্রমাণ আছে। সাবিনা বললেন, তোমার স্টোররুমই তোমাকে ডুবিয়েছে। আরিফ শেষবারের মতো রাইমার দিকে তাকালো। সেই চোখে অনুতাপ, কিন্তু দেরি হয়ে গেছে। আমাদের সন্তানের খেয়াল রেখো, সে শুধু এটুকুই বলল। রাইমা মুখ ফিরিয়ে নিল। বুকের ভেতর ব্যথা, কিন্তু সিদ্ধান্ত পরিষ্কার, এই মানুষটার ছায়ায় আর থাকবে না। সেই রাতেই রাইমাকে আলাদা গাড়িতে নেওয়া হলো। সাবিনা পাশে বসলেন। ভয় পেও না, তিনি বললেন, এখন তুমি সুরক্ষায়। গাড়ি চলতে চলতে রাইমা জানালার বাইরে তাকালো। শহরের আলো আবার দেখা যাচ্ছে। মনে হলো অনেক অন্ধকার পেরিয়ে একটু আলো এসেছে। কয়েকদিন পর নিরাপদ এক সরকারি আশ্রয় কেন্দ্রে রাইমা জানালার পাশে বসে আছে। পেটটা অনেক বড় হয়েছে, মাঝে মাঝে ভয় আসে, কিন্তু এখন আর একা নয়। ডক্টর, নার্স সবাই আছে। সাবিনা প্রায়ই আসে। একদিন এসে বললেন, আরিফ সব স্বীকার করেছে। মিসেস রেহানার নামেও অভিযোগ উঠেছে, তদন্ত চলছে। রাইমা চুপ করে শুনল। অতীত নিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না। আমি শুধু চাই, সে ধীরে বলল, আমার মেয়েটা যেন এই অন্ধকার না দেখে। সাবিনা মৃদু হাসলেন। সে দেখবে না, তুমি শক্ত। রাতের বেলা রাইমা শুয়ে শুয়ে পেটের ভেতর নড়াচড়া টের পায়। শোন মা, তোর জন্যই আমি লড়েছি। তুই আসবি নতুন সকাল নিয়ে। বাইরে দূরে ট্রেনের শব্দ। জীবন থামে না, রাইমার জীবনও না। কিন্তু সে জানে সামনে লড়াই এখনও বাকি। সমাজ সহজে ছাড়ে না। তবু এবার সে প্রস্তুত, নিজের আর সন্তানের জন্য। সকালের আলো আশ্রয় কেন্দ্রের জানালা দিয়ে ঢুকছে। রাইমা ধীরে চোখ মেলে তাকালো। শরীরটা আগের চেয়ে ভারী, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি। অনেকদিন পর সে রাতটা আতঙ্ক ছাড়া কাটিয়েছে। পাশে রাখা ছোট্ট ব্যাগটা দেখেই মনে পড়ে গেল, এটা এখন তার পুরো জীবন। নার্স এসে ডাক দিল, রাইমা আপু, চেক আপ। সে ধীরে উঠে বসল। হাঁটার সময় পেটের ভার সামলাতে হয়।
আয়নায় নিজের মুখটা দেখে থমকে গেল। চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে কোথাও একরাশ দৃঢ়তা। ডাক্তারের কেবিনে বসে সাবিনা অপেক্ষা করছিলেন। আজ কেমন লাগছে? ভালো, রাইমা বলল। ভয়টা একটু কমেছে। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, সব ঠিক আছে, আর কিছুদিন সাবধানে থাকলেই হবে। এই কথাটুকু রাইমার মনে সাহস জোগাল। সন্তানটা ঠিক আছে, এই খবরটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। ফিরে এসে সে আশ্রয় কেন্দ্রের উঠোনে বসে রইল। আশেপাশে আরও কয়েকজন নারী, কারোর কোলে বাচ্চা, কারোর চোখে দুশ্চিন্তা। রাইমা বুঝতে পারল সে একা নয়। প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু কষ্টের ভাষা এক। হঠাৎ পাশ থেকে একজন মহিলা বলল, তোমার নাম কি? রাইমা। আমি শাপলা। মহিলা মুচকি হাসল। এখানে সবাই নতুন করে বাঁচতে আসে। এই কথাটা রাইমার বুকের ভেতর কেমন করে উঠল। নতুন করে বাঁচা, সে কি পারবে? দুপুরের দিকে সাবিনা আবার এলেন, হাতে কিছু কাগজ। রাইমা, একটা কথা বলতে এসেছি। রাইমা সোজা হয়ে বসল। কিছু খারাপ? না, সাবিনা বললেন। তোমার শাশুড়ি আর ননদের সাথে কথা হয়েছে। রাইমার বুক কেঁপে উঠল। ওরা সব জেনেছে, সাবিনা শান্ত গলায় বললেন। আরিফের অপরাধ, তোমার নির্দোষিতা, সব। রাইমার চোখে পানি জমল। এতদিনের অপবাদ, এতদিনের নীরব কান্না, সব যেন একসাথে বুকের ভেতর ঢেউ তুলল। তারা তোমার সাথে কথা বলতে চায়, সাবিনা বললেন। তুমি চাইলে? রাইমা চুপ করে রইল। মনের ভেতর দ্বন্দ্ব। যে বাড়ি তাকে বের করে দিয়েছিল, সেই বাড়িতে ফিরবে? যে মুখগুলো তাকে কলঙ্কিনী বলেছিল, তাদের সামনে দাঁড়াবে? আমি ভাবব, সে শুধু এটুকুই বলল। সন্ধ্যের বেলা আশ্রয় কেন্দ্রের বারান্দায় দাঁড়িয়ে সে আকাশ দেখছিল। লালচে রোদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পেটের ভেতর হাত বুলিয়ে বলল, তুই কি চাস মা? ভেতর থেকে হালকা নড়াচড়া, যেন উত্তর। রাত নামতেই আবার স্মৃতিগুলো ভিড় করল। আরিফের মুখ, তার শেষ কথা, হাত করার শব্দ। একসময়ের ভালোবাসা কিভাবে এমন অন্ধকার হয়ে গেল, ভাবতে গিয়ে মাথা ব্যথা করে। পরদিন সকালে সাবিনা আবার এলেন। ওরা আজ আসতে চায়, তিনি বললেন। এখানেই, তুমি চাইলে দেখা করতে পারো। রাইমা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। বিকেলের দিকে উঠোনে দুজন মানুষ ঢুকল, শিরিন খাতুন আর মেহেজাবিন। দুজনেরই চোখ লাল, মুখে অপরাধ বোধের ছাপ। রাইমা দূর থেকে দেখেই বুঝে গেল ওরা আগের মতো নেই। শিরিন খাতুন এগিয়ে এসে কাপা গলায় বললেন, মা, আমাকে মাফ কর। রাইমার বুকটা ধক করে উঠল। এতদিন যে শব্দটা সে শোনার অপেক্ষায় ছিল, আজ সেটাই শুনছে। মেহেজাবিন হঠাৎ রাইমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাবি, আমি অন্ধ ছিলাম, আমি তোমাকে মারেছি, বিশ্বাস করিনি। রাইমা এগিয়ে গিয়ে তাকে ধরে তুলল। হয়েছে, সে ধীরে বলল, সব হয়েছে। শিরিন খাতুন কাঁদতে কাঁদতে রাইমার পেটের দিকে তাকালেন। এই বাচ্চা যা, আমার নাতনি। রাইমার চোখ ভিজে গেল। অনেক কষ্টের পরও এই স্বীকৃতিটুকু তার ভেতরের ক্ষতকে একটু হলেও সারিয়ে দিল। তবু সে পরিষ্কার করে বলল, আমি এখনই ফিরব না, আমাকে সময় দিন। শিরিন খাতুন মাথা নাড়লেন। যত সময় লাগে নাও মা, আমরা অপেক্ষা করব। ওরা চলে গেলে রাইমা চুপচাপ বসে রইল। মনে হলো একটা বোঝা একটু হালকা হয়েছে, কিন্তু পুরোটা নয়। সামনে এখনও জন্ম, লড়াই, সিদ্ধান্ত, সব বাকি। রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখলি মা, অন্ধকার একটু একটু করে সরে যাচ্ছে। হালকা বাতাস বইল। রাইমার মনে হলো এই প্রথম সে সত্যি সামনে তাকাতে পারছে। রাতের নীরবতা আশ্রয়কেন্দ্রকে ঘিরে ধরেছে। রাইমা বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। আজ শিরিন খাতুন আর মেহেজাবিনের মুখটা বারবার ভেসে উঠছে। ক্ষমা চাওয়ার সেই মুহূর্তটা বুকের ভেতর কোথাও একটা সুতো আলগা করে দিয়েছে। তবু ভয়টা যায়নি। মানুষ বদলায়, কিন্তু স্মৃতি সহজে বদলায় না। ভোরের দিকে হঠাৎ তলপেটে ব্যথা উঠল। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে তীব্র। রাইমা উঠে বসতেই কপালে ঘাম। এখন না, একটু পরে। সে নিজেকে বোঝাতে চাইল, কিন্তু ব্যথা মানল না। নার্স ডেকে নেওয়া হলো। ডাক্তার এলেন, পরীক্ষা করে বললেন, তাড়াতাড়ি প্রস্তুত হতে হবে, সময় এসে গেছে। এই কথাটা শুনেই রাইমার বুক ধক করে উঠল। এতদিন যে অপেক্ষা, যে ভয়, সব একসাথে সামনে এসে দাঁড়ালো। সে চোখ বন্ধ করে পেটের উপর হাত রাখল। শোন মা, ফিসফিস করে বলল, ভয় পাস না, আমি আছি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো। জানালার বাইরে আলো অন্ধকার ছুটে যাচ্ছে। রাইমা চোখ বন্ধ করে শ্বাস নিতে চেষ্টা করল। 1, 2, 3, ব্যথা ঢেউয়ের মতো আসে, আবার যায়। মাথার ভেতর এলোমেলো চিন্তা। আজ যদি কিছু হয়ে যায়, আজ যদি সে পারতে না পারে। হাসপাতালে পৌঁছে দ্রুত সব ব্যবস্থা নেওয়া হলো। সাবিনা এসে পাশে দাঁড়ালেন। আমি এখানেই আছি, তিনি বললেন।
এই কথাটুকু রাইমার জন্য তখন বড় ভরসা। ডেলিভারি রুমের দরজা বন্ধ হলো, ভেতরে সাদা আলো, যন্ত্রের শব্দ। ডাক্তার নির্দেশ দিচ্ছেন। রাইমা চিৎকার করে উঠতে চাইল, কিন্তু নিজেকে শক্ত করল। প্রতিটা ধাক্কায় মনে হলো এই কষ্টের শেষে একটা নতুন জীবন অপেক্ষা করছে। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল বলে মনে হলো। হঠাৎ একসময় কান্নার শব্দ, ছোট্ট, তীক্ষ্ণ। রাইমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়ে হয়েছে, ডাক্তার বললেন। এই শব্দটা শুনে রাইমার ভেতরটা কেঁপে উঠল। মেয়েই, সে বেঁচে আছে। সব কষ্ট তখন এক নিমেষে হালকা হয়ে গেল। নার্স শিশুটাকে কাছে এনে দেখালো, ছোট্ট মুখ, বন্ধ চোখ। রাইমা কাঁপা হাতে স্পর্শ করল। আমার, সে ফিসফিস করে বলল। ঘণ্টাখানেক পর ওয়ার্ডে আনা হলো। সাবিনা পাশে এসে দাঁড়ালেন, চোখে স্রস্তি। তুমি অসাধারণ, তিনি বললেন। রাইমা ক্লান্ত হাসি হাসল। ও ঠিক আছে তো? একদম। খবরটা দ্রুত পৌঁছে গেল শিরিন খাতুনদের কাছে। সন্ধ্যের দিকে তারা এলেন, হাতে ফুল, চোখে জল। শিরিন খাতুন শিশুটার দিকে তাকিয়ে থমকে গেলেন। আয় আয়, তিনি কাঁপা গলায় বললেন। আমার নাতনি। রাইমা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, ওর নাম আমি ঠিক করব। শিরিন খাতুন মাথা নাড়লেন, যেমনটা তোমার মন চায়। রাইমা শিশুটার দিকে তাকিয়ে মনে মনে নামটা বলল, আয়রা। নামটার ভেতর সে আলো খুঁজে পায়। দিন দুয়েক পর রাইমা একটু শক্ত হলো। হাসপাতালের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হলো দুনিয়া আবার ডাকছে, কিন্তু এবার সে আলাদা। কোলের এই ছোট্ট মানুষটা তাকে বদলে দিয়েছে। সেই দিনই সাবিনা এসে একটা ফাইল টেবিলে রাখলেন। আরিফের কেসে চার্জশিট জমা পড়েছে। আরেকটা বিষয় আছে। কি? রাইমা শান্ত গলায় জিজ্ঞেস করল। মিসেস রেহানার বিরুদ্ধে প্রমাণ মিলেছে, অবৈধ কাজ, প্রভাব খাটানো, সব। রাইমা চোখ নামিয়ে নিল। অতীতের অধ্যায়গুলো যেন ধীরে ধীরে বন্ধ হচ্ছে। সাবিনা একটু থেমে বললেন, আরিফ তোমার জন্য একটা চিঠি রেখে গেছে। রাইমা বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব করল। আমি পড়ব না। ঠিক আছে, সাবিনা বললেন, চাইলে কখনো পড়তে পারো। রাইমা জানালার বাইরে তাকালো। তার এখন অন্য প্রাধান্য। কোলের আয়রা হালকা নড়ে উঠল। সে শিশুটার কপালে চুমু খেল। আমরা সামনে তাকাবো, ফিসফিস করল সে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন ঠিক হলো। শিরিন খাতুন বাড়িতে নিয়ে যেতে চাইলেন। রাইমা মাথা নাড়ল। এখন না, সে বলল, আমি নিজে দাঁড়াতে চাই। একটা ছোট বাসায় থাকার ব্যবস্থা হলো, সরকারি সহায়তায়। নতুন ঘর, নতুন শুরু। দরজার চাবি হাতে নিয়ে রাইমা গভীর নিঃশ্বাস নিল। এই চাবিটা তার নিজের। রাতে বিছানায় শুয়ে আয়রাকে বুকে জড়িয়ে ধরে সে বলল, দেখিস মা, তোর জন্য আমি সব পারব। বাইরে শহরের আলো জ্বলছে, অন্ধকার পুরোটা যায়নি, কিন্তু ভোরের দিকটা দেখা যাচ্ছে। আর রাইমা জানে সেই অধ্যায় এখনও বাকি। সত্যের শেষ মুখোমুখি হওয়া আর নিজের সিদ্ধান্তের ঘোষণা, সবই অপেক্ষায় আছে। ভোরের আলো ছোট্ট ঘরটাকে ছুঁয়ে গেল। জানালার পাশে রাখা পর্দা নড়ে উঠল। রাইমা চোখ মেলে তাকালো। কোলের আয়রার গভীর ঘুমে। বুকের ভেতর একটা স্থিরতা নেমে এসেছে, যেটা সে বহুদিন অনুভব করেনি। এই ঘরটা নতুন, ছোট, কিন্তু এখানেই তার সিদ্ধান্তের শুরু। চুল বেঁধে সে আয়রাকে খাওয়াতে বসে। শিশুটার ছোট হাতটা মায়ের আঙ্গুল জড়িয়ে ধরে। এই স্পর্শে রাইমার চোখ ভিজে যায়। আমি আছি, সে ফিসফিস করে বলে। এইবার সত্যি আছি। দুপুরের দিকে সাবিনা এলেন, হাতে কাগজপত্র। আজ আদালতে শুনানি, তিনি বললেন। তুমি চাইলে আসতে পারো, না চাইলে তোমার সিদ্ধান্ত। রাইমা এক মুহূর্ত চুপ করল। জানালার বাইরে তাকালো। রাস্তায় মানুষের ভিড়, জীবনের ব্যস্ততা। আমি যাব, সে বলল, আজ। আদালতের করিডরে হাঁটতে হাঁটতে তার পা কাঁপছিল না। এই প্রথম। কোলের আয়লাকে সাবিনার কাছে রেখে সে ভিতরে ঢুকল। কাঠের বেঞ্চ, উঁচু ছাদ, চাপা গুঞ্জন। আরিফকে দেখল, চেহারায় ক্লান্তি, চোখে শূন্যতা। চোখাচোখি হলো। আরিফ তাকালো, কিছু বলতে চাইল। রাইমা তাকিয়ে থাকল না। আজ কথা বলার দরকার নেই। প্রমাণ পেশ হলো। অডিও, নথি, সাক্ষ্য। সাবিনার কণ্ঠ দৃঢ়, আদালত নীরব। রাইমার মনে হলো প্রতিটা শব্দ তার বুকের ওপর থেকে ভার নামিয়ে নিচ্ছে। বিচারক রায় পড়ে শোনালেন। দায় প্রমাণিত, শাস্তি ঘোষিত। করিডোরে বেরিয়ে রাইমা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হালকা, কিন্তু স্থির। বাইরে সাংবাদিকরা প্রশ্ন ছুড়তে চাইলে সাবিনা এগিয়ে এলেন। তিনি আর কোনো বক্তব্য দেবেন না, সাবিনা বললেন। রাইমা শুধু একবার আকাশের দিকে তাকালো। আজ সে কাউকে প্রমাণ দিতে আসেনি, নিজেকে বাঁচাতে এসেছে। ফিরে এসে আয়রাকে বুকে নিল। শিশুটার চোখ মেলে তাকানো, অপরিচিত, কৌতূহলী। দেখলি মা, আজ আমরা একটা দরজা বন্ধ করলাম। কয়েকদিন পর
নতুন রুটিন। সকালে আয়রাকে নিয়ে হাঁটা, দুপুরে অনলাইন কাজ শেখা, ডেটা এন্ট্রি, কন্টেন্ট রিভিউ, সন্ধ্যায় মায়েদের সাপোর্ট গ্রুপে যোগ দেওয়া, গল্প শোনা, গল্প বলা। রাইমা বুঝতে পারল শক্তি ভাগ করলে বাড়ে। এক বিকেলে শিরিন খাতুন আর মেহেজাবিন এলেন। দরজায় দাঁড়িয়ে অপেক্ষা। রাইমা ভেতরে ডাকল। শিরিন খাতুন কাঁপা গলায় বললেন, আমরা কিছু চাপ দিতে আসিনি, শুধু দেখতে। রাইমা আয়রাকে কোলে নিয়ে সামনে এলো। মেহেজাবিন চোখ মুছল। আমরা ধীরে ধীরে, সব কিছু ধীরে ধীরে। শিরিন খাতুন মাথা নাড়লেন, যেমন তুমি চাও। দিন গড়ালো। রাইমার কাজের ছোট আয় শুরু হলো। নিজের টাকায় প্রথম বাজার, দুধ, ফল, ছোট্ট জামা। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে এসে হাসল। এই হাসি তার। এক রাতে সাবিনা এলেন। তুমি কি কখনো চিঠিটা পড়বে? রাইমা কিছুক্ষণ ভাবল, তারপর আলমারি থেকে খামটা বের করল, খুলল, 2 লাইন পড়েই ভাঁজ করে রাখল। আমি জানি, সে শান্ত গলায় বলল, আর জানার দরকার নেই। জানালার পাশে দাঁড়িয়ে সে আয়রাকে কোলে নিল। শহরের আলো দূরে ঝিকমিক করছে। শোন মা, মানুষ ভুল করে, কেউ কেউ ক্ষমা পায়, কেউ পায় না, কিন্তু আমরা নিজের পথ বেছে নেব। আয়রা মুচকি হাসল, ছোট্ট শব্দ করে। রাইমা চোখ বন্ধ করল। বুকের ভেতর যে নামটা একসময় কলঙ্কের মতো জ্বলত, আজ সেটা আর ভারী নয়। সে নামের ভেতর এখন দৃঢ়তা আছে। দরজার তালা বন্ধ করে সে চাবিটা হাতে নিল। এই চাবি ভয়ের নয়, সিদ্ধান্তের। রাইমা হাঁটতে হাঁটতে ভাবল, অন্ধকার পুরোপুরি যায় না, কিন্তু আলো জ্বালানো যায়। আর সে আজ আলো জ্বালিয়েছে, নিজের জন্য, আয়রার জন্য। শহরের শব্দের মাঝে তার কণ্ঠ চাপা, কিন্তু নিশ্চিত, আমরা হারাবো না।